আজকে আমি পিতৃহারা আমারে যারা সন্তান বলে ওই ভাইরা ওরা বলতেছে যে নির্বাচন করার জন্য। তারপরে আমি 2016 সালে নির্বাচন অংশগ্রহণ করি। আমি 1800 ভোট বেশি পাইয়া পাশ করি। কি হিসেবে? আমার বাবা ছিল ওইখানে প্রভাবশালী মেম্বার আব্দুল মজিদ খান। আমার বাবারে মারধর করার পর নাকি উনি চলে গেছে। আপনার বাবাকে মারধর করেছে কে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আপন ঠিকানায় মূলত আমরা পরিবারের যেসব ছেলেমেয়েরা ছোটবেলায় হারিয়ে গেছেন বিভিন্ন ঘটনাক্রমে তাদেরকে পরিবারে ফেরানোর কাজ করে থাকি এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা প্রায় 500-র কাছাকাছি ছেলেমেয়েদেরকে বিগত 4 বছরে পরিবার খুঁজে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো যারাই অনুষ্ঠানে আসতে চান পরিবার খোঁজার জন্যে, দেখতে হবে যে ছোটবেলায় হারিয়েছেন কিন্তু কিছু তথ্য মনে আছে কিনা, আংশিক এবং অসম্পূর্ণ তথ্য, যেগুলোর ভিত্তিতে আমরা কাজ করতে পারি। সো এরকম কিছু তথ্য থাকলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন বা আপনার পরিচিত কাউকে দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করাতে পারেন। আমাদের ফেসবুকের ইনবক্সে টেক্সট করতে পারেন। আমাদের একটি ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনার নাম কি? আমার নাম মমতাজ মহল পারভিন। মমতাজ মহল পারভিন। জি। আচ্ছা, এটা আপনার বাবা মায়ের দেওয়া নাম? হ্যাঁ, এটা আমার বাবার দেওয়া নাম। পুরো নামটাই আপনার বাবার দেওয়া না? জি। মমতাজ মহল না মমতাজ বেগম? মমতাজ বেগম পারভিন, মানে পারভিনের নামে আর কি পরিচিত। মমতাজ বেগম পারভিন। ওকে, জি। আচ্ছা। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম এলাচি জোসনা বেগম। এলাচি জোসনা বেগম। হ্যাঁ, মানে এলাচি আর কি বেশি পরিচিত, আর জোসনা আর কি। আর বাবার নাম? বাবার নাম মমতাজ উদ্দিন। মমতাজ উদ্দিন ভুইয়া। মমতাজ উদ্দিন ভুইয়া। দাদার নাম? দাদার নাম সেরুমিয়া ভুইয়া। সেরুমিয়া ভুইয়া। চাচার নাম? চাচার নাম আলী মেম্বার। উনি কি মেম্বার? উনি মানে মার মুখে শুনছি যে উনি মেম্বার ছিল আর কি। আপনার চাচা হচ্ছে মেম্বার ছিলেন? জি। কুমিল্লার কোন গ্রাম? গ্রাম বলতে পারি না, এটাকে আসলে 14 গ্রাম নাকি, আমার মার মুখে শুনছি আর কি। 14 গ্রাম, নাঙ্গল পোস্ট অফিস, নাঙ্গলকোট। পোস্ট অফিস হচ্ছে লাঙ্গলকোট। জি। কুমিল্লার পোস্ট অফিস লাঙ্গলকোট আর 14 গ্রাম। 14 গ্রাম থানা, এখানে থানা। এইটুকুই। আমার মা তো পড়ালেখা জানতো না স্যার, মানে। ঘটনাটা কি হয়েছে? আপনি আপনার বাবাকে খুঁজতে আসছেন যেটা আমি দেখলাম। বাবাকে খুঁজতে আসছি, মনে করেন সামাজিক নির্যাতিত হয়ে যখন আমি এসএসসি পাস করি, মানে প্রাইমারি পাস করার পরেই আমাকে বিয়ের জন্য চিন্তা ভাবনা করতেছে। পরে আমি বলছি যে না, আমি পড়ালেখা করব। তখন আমি লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানে ফার্স্ট বয় আর কি। তখন পাস করার পরে ওইখানের স্কুলের হেডমাস্টার ছিল, আমি কাকা ডাকতাম। পরে কাকা বলছে যে তুমি পড়ালেখা করবা, তোমাকে বিয়ে দেওয়া হবে না। ওই কাকা আমার খুব আদর করতো। তারপরে আমি ক্লাস 6 থেকে ওইখানে আমি ফ্রি পড়াশোনা করি। আচ্ছা। শ্রীপুর উচ্চ বালিকা বিদ্যালয়। তারপর ওইখান থেকে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পরে আবারও বিয়ের কথা উঠছে। বলছি যে না মা, আমার বাবা নাকি মার কাছে বলছিল যে আমার মেয়েটা যেন বিয়ে পাস করে। তা আমার মা কথা প্রসঙ্গে বলল যে তোমার গোষ্ঠীর মধ্যে পড়ালেখা আছে বিদায় তুমি এতটুকু আগাইছো, এখন তুমি পড়ালেখা করবা কিভাবে, কি করবা। তখন আমি ক্লাস 6 থেকেই টিউশনি করতাম। তারপরে আমার মাও কষ্ট করছে। আমার মা এক ছায়া এক ব্লাউজ পরে আমাকে জামা কাপড় বানিয়ে দিত। তারপরে আমার ওই যে যে কাকা যে জসিমউদ্দিন মাওলানা, উনিও করতো, মানে অভিভাবক হিসাবে ছিল আর কি। তারপরে কলেজে ভর্তি হই। ওই এসএসসি পাস করার পরে একটা কিন্ডারগার্টেনে চাকরি করি। তারপরে ইন্টার পাস করি। ইন্টার পাস করার পরে আবার ডিগ্রিও পাস করি আর কি। তারপরে আমার এক ওই জসিম কাকার যে ওনার মেয়ের জামাই আমাকে একটা ফার্মে চাকরি দেয়। চাকরি দেওয়ার পরে আমি বলি, আমার এলাকা থেকে অনেকেই, আমার মার আগে যে ভাই ছিল
বৈমাত্রীয় ভাই বলে আর কি। এরা সব সময় জন্ম পরিচয় নিয়ে কথা বলে। আর আমার বাবা ছিল ওইখানের প্রভাবশালী মেম্বার আব্দুল মজিদ খান। এখন ওনার ছেলেরাও ডিলারি করে, উনি আবার ডিলারশিপও ছিল। তে ওনার বাড়িতে নাকি আমার বাবা আশ্রয় ছিল, ওনাকে নাকি বাবা মা ডাকতো। তারপরে ওনার আচার আচরণ নৈতিক চরিত্র ভালো দেখে পরে আমার মারে বিয়ে দেয়। কিন্তু আমার মার আগের 2টা মেয়ে ছিল, আগের ঘরের আগের ঘরের মেয়ে ছিল। আম্মা বসবে না, কিন্তু সামাজিক চাপে আমার মা তো পড়ালেখা জানতো না, তারপরে বয়ে মানে হয়েছে। তারপরে সংসার ভালোই নাকি চলছিল। তারপর আমি হই, তখন আমার বয়স 1 বছর। তারপর ওই বোন ঘরে জানি কি বলছিল, ওগর আগের ভাই ছিল, ওই বোনের সৎ ভাই ছিল। তারপরে আমার বাবারে মারধর করার পর নাকি উনি চলে গেছে। তখন আপনার আমার বাবাকে মারধর করেছে কে? ওই যে বৈমাত্রীয় ভাইরা, ও, ওই বোনরে জানি কি বলছিল, বলার পরে নাকি আমার বোনের একটা থাপড় দিছিল। থাপড় দেওয়ার পরে ওরা আবার অনেক মারধর করছে, কিন্তু অল্প মানে দিনই। বোনের আপনার বোনের মামারা আপনার বাবার গায়ে হাত হ্যাঁ, তুলছে? বোনের ভাইরা, ওই বোনের ভাইরা দুই ভাইয়া ছিল আর কি। আপনার সৎ ভাই গায়ে হাত তুলছে হ্যাঁ, আপনার বাবার? হ্যাঁ, সৎ ভাই ওইটা আর কি। মারার পরে উনি ব্যবসা করতো। তারপরে আপনার এমনি অনেকের কাজ টাজ করে দিত। খুব বড় মনের ছিল, মানে বুঝেন না, ওই এলাকায় থাকতে থাকতে একটা সুপরিচিত হয়ে যায়। হওয়ার পরে মানে 10 জনে, আমার মা খুব ভালো ছিল, পরে বলছে যে এই হোক যাই হোক। তারপরে মনে করেন যেই হয় পরে আমার বয়স তখন 1 বছর। তখন ওটা সম্ভবত ও সংগ্রাম কত সনে হয়েছিল, ওই সময় আমার বাবা চলে গেছে। তে আমার মা সবসময় বলতো যে, আবার আমার বাবা আমার মারে নিয়ে কুমিল্লা আসতে চাইছিল। আসার পরে ওই যে 2 বোন, ওই 2 বোনরে ওই ভাইরা দেয় নাই। তে আম্মা ভাবলো যে 2টা মেয়ের জন্য একটা মেয়ের এই করব। তা আম্মা আবার ভাবছে, সহজ সরল তো ছিল স্যার। তা আম্মা ভাবছে যে ওইখানে যদি আমি যাই, হয়তো আমাকে যদি না দেয়, তখন আমার 2টা মেয়ের কি হবে। যাক, যাবই না, ওইটা মনে করে যায় নাই। পরে আমি খালি আম্মারে সবসময় বলতাম যে মা, ওই মজিদুল্লাহ সাহেব যে, উনারে বললাম যে উনি তো ভালো কাজ করছে, ঠিক আছে, কিন্তু ঠিকানাটা রাখলো না। আজকে আমি পিতৃহারা, আমারে যার সন্তান বলে ওই ভাইরা, অন্য কেউরা বলতো না, ওই যে ওদের যে ভাই, ওরাই সবসময় বলতো, এখনো বলে। তাই আমি, তারপরে আমি একটা ওতে চাকরি করি, চাকরি করার অবস্থায় পরে ছিল আর কি যে এই সংসার করব, বিয়ে করব না, মানে বিয়ের পরে চাকরি করব না। কিন্তু তখন 2002-এ পৌরসভা হয়, পৌরসভার আগে ইউনিয়ন পরিষদ ছিল, ওইখানে আমি চাকরি করতাম। হুম। তারপরে আমাদের যে মেয়র মহোদয়, আমি মামা ডাকতাম, উনি আমারে খুব ভালো জানতো, টাকা পয়সা সব দিক দিয়ে হেল্প করতো। নিজে কইতো যে আমার বড় মেয়ে। হুম। তখন আমার বিয়ে হয়ে যায় 2002-এ। তখন আমি শ্বশুর বাড়ি চলে যাই। শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওইখানেও শান্তি হয় না। 8 বছর সংসার করার পরে অত্যাচার অবিচারের আবার হাজবেন্ড একটা সমস্যায় পড়ছিল। তারপরে আমাদের ওই মেয়র মহোদয়, আমি যে মামা ডাকি, উনি মানে উদ্ধার করে। পরে আমি চলে আসি উনার বাসায়। বাসায় 2 বছর চাকরি করার পরে আমার হাজবেন্ড আমার বলছিল আমার একটু জমি আছে, ওইটি বিক্রি করে টাকা দিতে। আগে পরে অনেক টাকা পয়সা দিছি। তারপর আমি বলছি যে না, আমার একটা ছেলে আছে, ওইটা আমার ছেলের জন্য লাগবে, আমি তোমারে দিব না। তারপর হাজবেন্ড চলে যায়। আমি ওইখানে পৌরসভায় মাস্টার চাকরি করি। চাকরি করার পরে আমার যে সহকর্মী আছে, ওরা বলতেছে যে নির্বাচন করার জন্য। তারপরে আমি 2016 সালে নির্বাচন অংশগ্রহণ করি। আমি 1800 ভোট বেশি পাইয়া পাশ করি। কি হিসেবে? জি, কি হিসেবে পাশ করেন? ওই কাউন্সিলর হিসেবে। এলাকায়? হ্যাঁ, সংরক্ষিত মহিলা আসন। ওকে। ওইখানে 2016-তে পাশ করি। কাউন্সিলর মেম্বারের কথা বলতে, এলাকার মেম্বার? পৌরসভার যে, পৌরসভায় এমনি কাউন্সিলর বলে। পৌরসভার কাউন্সিলর, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, কাউন্সিলর। তারপরে
2021 সালে আবার নির্বাচনে অংশগ্রহণ করি। তারপরে যে কোনো কারণেই হতে পারি নাই। তারপরে লতে ভর্তি হই। আচ্ছা। লতে ভর্তি আগেই ছিল। পরে আমি মাঝখানটা গ্যাপ দেই। কাউন্সিলর হইছি ওইটা ২ টার একসাথেই করতে না। তারপরে ফেল করার পরে কাউন্সিলর ফেল করার পরে আমি আবার গাজীপুর ল কলেজে আবার পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে যেই বছর এলএলবি কমপ্লিট করি। পাস করছেন? হ্যাঁ, হ্যাঁ পাস করছি। তারপরে আমার এক যে বোন আমরা একসাথেই পড়তাম। জাকিয়া সুলতানা। ওর হাসব্যান্ডের বাড়ি গাজীপুর রাজদিঘির পর। তো ওর সাথে আমি সবকিছু শেয়ার করতাম। তারপরে ও বলল যে ওনার মেয়ে আবার বিয়ে দিছে কুমিল্লা। তো আমি গোপনে, গোপনে অনেক জায়গায় খুঁজি যে নাঙ্গলকোট, তারপরে ১৪ গ্রাম মানে কেউ কিছু বলতে পারে নাকি। তারপরে ও আবার বলতেছে, "তুই আগে বলিস না কেন? আগে বললে আমার সাথীর শ্বশুরবাড়ি ওই জায়গায় হয়তো এই।" তাই আমি পরে ভাগ্নির সাথে বললাম যে, "আম্মু এমন, এমন কি করা যায়?" পরে বলল যে, "খালাম্মা ইউটিউবে আরজে কিবরিয়া নামে একটা আছে। তো তুমি ওইখানে করো।" তারপরে আমি কম্পিউটারের দোকানে যাই। দোকানে যাইয়া পরে আমি বলছি, "এমন, এমন একটা চ্যানেল আছে নাকি?" তো সব কম্পিউটারের দোকানে খোঁজার পরে কেউ শিখার আসে না। আমরা এগুলো জানি না। তারপরে আমার একটা ছেলে একটা নাম্বার দিল। মারুফ ফোন মারুফ সাহেব ফোন ধরছে। দেওয়ার পরে বলল যে, "আমি ম্যানেজারের নাম্বার দিচ্ছি।" তারপরে ওই যে আপনাদের ম্যানেজারের নাম্বার দেওয়ার পরে আমি একটা দরখাস্ত করি। এইভাবে আমি আপনাদের কাছে আসি। আচ্ছা, আচ্ছা। তার মানে আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আপনি এখন সিঙ্গেল মাদার, মানে একা একাই থাকেন, আপনার সংসার নাই। সংসার ছেলে আছে। ছেলেকে নিয়ে সংসার আপনার। হ্যাঁ, ছেলেকে নিয়ে। তারপরে হাসব্যান্ড আপনার মা বেঁচে আছেন? না, আমার মা ২০১৭ সালে মারা যায়। উনি কি বিয়ে-শাদী করছিলেন পরে আর? না, না, না। আপনাদের এই ৩ ভাই বোনকে নিয়েই উনি কাটাইছেন? হ্যাঁ, মানে ওই যে আগের ২ বোন আর হ্যাঁ, আপনি? হ্যাঁ, ওই মেজো বোন আবার মারা গেছে। কিন্তু আপনার মা বেঁচে থাকা অবস্থায় কখনো আপনার বাবাকে খোঁজার চেষ্টা করে নাই? ঠিকানা খুঁজি কেউ এমনভাবে স্যার আসলে আমার তো তো যারা বিয়ে দিল তারাও ঠিকানা রাখে নাই না ছেলেটার? তারাও ঠিকানা রাখে না। তারপরে আমি ওই যে মজিদুল্লাহ সাহেব যে উনি তো মারা গেছে। উনি আমাদের খুব হেল্প করছে। আমাদের আর্থিক দিয়া টাকা-পয়সা। তো উনার ছেলে আছে একজন ব্যবসায়ী শ্রীপুর বাজারের রুহুল আমিন খান রতন। উনি উনিও আমাকে খুব হেল্প করছে যখন যা লাগতো। কোনো সময় নিত, কোনো সময় করতো না। এখনো করে। এরা খুব ভালো মানুষ। তা আমি একদিন খুব কষ্ট পাইছিলাম। পরে যাইয়া বলছিলাম যে, "ভাইজান আপনার বাবা ঠিকানাটা যদি রাখতো, আজকে হয়তো এমন হইতো না।" তো ওই যে সৎ ভাইরা, সৎ ভাইয়ের ছেলেরা এরা সবসময় আমারে এখনো নির্যাতিত আমি। নেয়ার পরে একদিন ওদের ডাকছে। বলছে যে, "পারভীনের জন্ম পরিচয় নিয়ে যদি তোরা কোনো কথা বলিস, তাহলে তোদের খবর আছে।" কে কার কথা শুনে? ওরা হইলো অশিক্ষিত। তা আপনি কি এটার জন্য আপনার বাবাকে খুঁজে বের করতেছেন নাকি আপনি মিস করেন তাকে অনেক? অনেক মিস করি। আমি যখন নামাজে বসি, আমি যখন শবে বরাত, শবে কদরের দিন আসে, তখন বলি যে, "আল্লাহ তোমার কাছে তো অনেক কিছু আছে। কোনো না কোনোভাবে অনেকে অনেক কিছু করতেছে। আল্লাহ মরার আগে যদি তুমি আমাকে একটু বাবার এটা করতা, তাহলে হয়তো আমি করতাম।" আমার ফুফু ছিল আর ৭ জন। ৭ জনের নাকি এসএসসি পাস। তো অনেকে আমাদের গ্রামের যারা দিছে যে, "তোদের বংশ ভালো দেইখা তুই এইরকম আগাইছিস। নাহলে তো স্যার আসলে আগানোর কথা না।" হুম। আমার মা টিপসই জানে। আমার মা তো পড়ালেখাও জানে না। তা আমি যে কিভাবে কি হইছে এটা এখন আপনি বাবাকে দেখলে চিনবেন কিভাবে? আপনার মাও তো বেঁচে নাই। না। তাহলে কে চেনাবে আপনাকে? আমাদের এলাকার ২-১ জন আছে? আছে। আনতে পারবেন যদি আমাদের আপডেট হয় ভিডিও? হ্যাঁ, আপডেট হয় আনতে আপডেট হলে ওদেরকে নিয়ে আসবেন যারা আপনার বাবাকে দেখলে চিনতে পারে। হ্যাঁ। ঠিক আছে? বিয়ের সময় ছিল বা মুরুব্বি লেভেলের যারা আছে। ওহ যদি আপনার বাবা বেঁচে থাকে তো। এখন আপনার মা বেঁচে নাই বয়সের দিক থেকে। হ্যাঁ। বাবা বাবা বেঁচে আছে কিনা আল্লাহ ভালো জানেন। এ আমার তো স্যার কিছু দরকার নেই। হয়তো বুঝতে পেরেছি। যদি আপনাদের উছিলায় উপরওয়ালার হয়, যদি পাই তারা হয়তো ভাববে যে আমি টাকা-পয়সার জন্য। আমার স্যার টাকা-পয়সা আমি চাই না। আমি আমি একজন সচেতন সন্তান সেই হিসাবে বা এই দুনিয়াতে বাবার উছিলায় আসছি। এখন আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে বাবাকে খুঁজা। এজন্য স্যার যদি বেঁচে না থাকে?
বেঁচে না থাকে তাহলে তো স্যার আর কিছু করে নেই, আমার ভাগ্যটাই এরকম। হয়তো কেউ বংশের হয়তো কেউ থাকবে না, চাচা আছে, এক চাচার কথা যে শুনছি, যেহেতু উনি মেম্বার, তখন 50 বছর আগের অবশ্যই তার একটা থাকবে যে, জি যেহেতু নিজেও এক সময় ছিলাম, এগুলো তো স্যার কিছু হইলেও বুঝি। এখন যদি ভাগ্য থাকে, হয়তো কোনো বংশ পরিচয় যদি থাকে আর কি। জি আমি এখানে যেটা উনি লিখে নিয়ে আসছেন একটু পড়ে শোনাই আপনাদেরকে। ওনার নাম মমতাজ বেগম পারভিন, সাবেক কাউন্সিলর, শ্রীপুর। ঠিকানা আছে, ঠিকানাটা না বলছি না আমি। তো ওনার বাবার নাম হচ্ছে মমতাজ উদ্দিন ভুইয়া, আহ, পিতা সেরুমিয়া ভুইয়া। সেরুমিয়া মানে ভুইয়া মানে আপনার দাদার নাম আমার সেরুমিয়া। দাদার নাম ছিল, আমার মুখে শুনছি আর আচ্ছা, কি। 14 গ্রাম জেলাধীন, কুমিল্লার 14 গ্রাম আর কি, লাঙ্গলকোট উপজেলার নাগরিক আমার বাবা। দীর্ঘ 55 বছর যাবত তিনি নিখোঁজ। মূলত 55 বছর অর্থাৎ 1969 বা 70 সালে মমতাজ উদ্দিন ভুইয়া গাজীপুর জেলার অমুক 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 আহ, এলাকার তৎকালীন মেম্বার মৃত আব্দুল মজিদ খানের বাড়িতে আশ্রয় গ্রহণ করে দীর্ঘদিন সুনামের সহিত বসবাস করতেন। পরবর্তীতে তার নৈতিক গুণাবলী সহ সকল দিক বিবেচনায় অত্র এলাকার একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হন। সে মতে আমার মায়ের পূর্বের বিয়ে হয়েছে এবং ছেলে সন্তান আছেন জেনেও আমার মাকে বিয়ে করেন। তারই 1.5 বছরের মধ্যে, 1 থেকে 1.5 বছরের মধ্যে আমার জন্ম। আমার বয়স যখন 1-1.5 বছর, তখন আমার বৈমাত্রীয় 3 ভাই 2 বোনের নির্যাতনে আমাকে পিতার আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত করে নিখোঁজ হয়ে যায়। ছোটবেলাতে হারিয়ে ফেলেছি আমার বাবা মমতাজউদ্দিন ভূঁইয়াকে। আমার মা আর আমি অনেক দিন যাবৎ বহুবিধ চেষ্টা করেও আমার বাবার কোনো খোঁজ পেলাম না। চেষ্টা করতে করতে আমার মাও চলে গেলেন না ফেরার দেশে। আমি মৃত মায়ের শেষ ইচ্ছে সন্তান হিসেবে আমার পিতৃ পরিচয়ে বাবা রাখতে পারার জন্য বাবাকে খুঁজে পাওয়ার জন্য আপনার কাছে এসেছি। কুমিল্লার 14 গ্রাম থানা, লাঙ্গলকোট উপজেলা। আমি আমি জানি না, এখানে হয়তো উপজেলা, থানা, গ্রাম এগুলো একটু পলট হতে পারে, তবে এটা কুমিল্লার। আর যাকে খোঁজা হচ্ছে ওনার নাম মমতাজ উদ্দিন ভূঁইয়া, ওনার বাবার নাম সেরু মিয়া ভূঁইয়া। আজ থেকে প্রায় 50 বছর আগের গল্প। এই গল্পটা শুনছিলাম আর মনে মনে ভাবছিলাম যে পুরুষের অভিমান খুবই মারাত্মক। পুরুষদেরকে আল্লাহ প্রকৃতিগতভাবেই দায়িত্ববান করে তৈরি করেছেন। তারা দায়িত্ব নিতে ভালোবাসে এবং তাদের দায়িত্ব রক্তের মধ্যে, ন্যাচারালি এটা। দুই একটা কেস তো কখনো এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল, রাইট? আর নারীদেরকে আল্লাহ বিশেষ গুণ দিয়ে তৈরি করেছেন। সেই গুণাবলীর মধ্যে দেখবেন যে ছোট ছোট অভিমান, ইগো, যদি নেগেটিভ জায়গা থেকে বলি, এই বিষয়গুলো নারীদের মধ্যেই কম্পারেটিভলি পুরুষের তুলনায় বেশি বিদ্যমান। কিন্তু পুরুষ যদি কখনো ইগোয়েস্টিক হয়ে ওঠে বা কখনো অভিমান করে বসে, সেটা খুব ভয়ানক হয় এবং সেটা ভাঙা যায় না, সেটা ইস্পাতের মতো কঠিন হয়। এই লোকের সবই ভালো ছিল, দেখেন, শুধুমাত্র একটা ইগোস্টিক ঝামেলার কারণে এবং একটা কষ্টের কারণে সে কখনো আর তার সন্তানের কাছে ফিরে আসেনি। এই গল্পগুলো প্রথম থেকে যখন আমি শুনতাম একটা দুটো, তখন আমার কাছে মনে হতো যে বোধহয় সামথিং রং, মানে একটা লোককে শুনছি তো, এটা বোধহয় ওই লোকটারই কোনো সমস্যা। পরে গিয়ে দেখলাম এই রেশিওটা অনেক বড়, অনেক বড়। পৃথিবীর যে কোনো জঘন্যতম ঘটনা, যে কোনো ঘটনা, এটাকে ওই ঘটনার জায়গা থেকে জাজ করা উচিত না। আমরা দেখবেন একটা খুব মজার ঘটনা আপনাদেরকে শেয়ার করি। পত্রিকার মাঝে মাঝে হেডলাইন হয় না যে ধরেন খুব সিম্পল একটা বিষয় দিয়ে খুব ক্যাচি করে লিখবে যে সামান্য সুই সুতা নিয়ে সংসার ভেঙে গেল, এরকম একটা টাইটেল দিয়ে লিখে ফেলছে পুরো ভিডিও। এখন খুব পড়তে তো খুব ইন্টারেস্টিং লাগে, সামান্য সুই সুতার কারণে সংসার ভেঙে গেল। তো আপনি ভিডিওতে ঢুকে দেখবেন যে হ্যাঁ, সুই সুতা নিয়ে ঝগড়া হয়েছে, টেলিভিশনের রিপোর্ট, সংবাদ, চটকদার 2 মিনিটের 3 মিনিটের বিজ্ঞাপন এবং দুর্দান্ত চলছে। আসলে সুই সুতাতে এসে আউটব্রাস্ট হয়েছে। তার আগে যে ঘটনাগুলো আছে সেগুলা যদি আপনি জানেন, সেগুলো সুই সুতা না, সেগুলো কোদাল দিয়ে খোঁড়ার মতো বড় বড় ঘটনা। ঠিক আছে, কিন্তু ওগুলা চটকদার না, যে কারণে ওগুলার হাইলাইট হয় না। তো আমি ওই যে বললাম না যে বাবাকে আপনি জাজ করবেন কি শুধু একটা ঘটনা দিয়ে, যে 50 বছর সে তার সন্তানের খোঁজ রাখেনি। কিন্তু কত বড় অভিমান হলে, কত বড় ঘটনা ঘটলে একটা মানুষ, যার পরিচয় ভালো, যার কাছে বিয়ে দেওয়া হচ্ছে, যার এলাকার খোঁজ খবর না নিয়েই, সেরকম একটা মানুষটার এত বড় ইগোতে আঘাত লাগতে পারে যে সন্তানকেও সে ভুলে গেল বা ভুলে থাকতে চেয়েছে। আমরা জানি না উনি বেঁচে আছে কিনা বা ওনার দিক থেকে কেউ কোনো আত্মীয় স্বজন আছেন কিনা। আপনারা যদি খুঁজে পান, আপনারা যদি জানেন, তাহলে আমি বলবো যে ওনার জীবনে আসলে কিছুই দরকার নাই, শুধু পরিচয়টুকু ছাড়া। যদি ওদিককার কোনো ভাই বোনও থেকে থাকেন, চাচা থেকে থাকেন, আত্মীয় স্বজন থেকে থাকেন, আসতে পারেন অ্যাটলিস্ট। আমি তো দোয়া করি বাবা বেঁচে থাকুক। যদি কেউ বেঁচে না থাকে তো অ্যাটলিস্ট সে তার বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারবে। সো আর কিছু বলবেন নাকি সবটুকু বলেছেন? হ্যাঁ, এটাই স্যার, মানে আপনার
প্রতিষ্ঠানে আসার পর আমার খুব ভালো লাগছে যে আপনারা খালি নামাজ কালাম পড়লেই মানে মানুষের আল্লাহর সেবা করে না, এটাও একটা সেবামূলক জি, আমরা চেষ্টা প্রতিষ্ঠান করছি সেবার আলহামদুলিল্লাহ। মধ্যে, এই আর কি। ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।